হ্যালো বন্ধুরা, নমস্কার তোমাদেরকে। তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি আগের থেকে একটু বেশ ভালোই আছি, তো আরও বেশি ভালো আছি কারণ আমার ফ্ল্যাটে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আজকে 2 সপ্তাহ ধরে মিস্ত্রিরা কাজ করছিল, কাঠের মিস্ত্রি, যেটা তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার ফ্ল্যাটের কাজ অনেক বাকি রয়েছে, কারণ এখনও কোনো কিছু কমপ্লিট হয়নি। যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে কাঠের মিস্ত্রি লাগানো হবে বলেছিলাম, প্রায় 2 সপ্তাহ আগে বলেছিলাম। তো 2 সপ্তাহ পর এসে দেখছি পুরো কাজ কমপ্লিট। এর আগে আমি অবশ্য এসেছি, কিন্তু তোমাদেরকে ভিডিও করিনি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা দেখতে পাচ্ছ দেয়াল আলমারি মতো করা হয়েছে। তো এই উপরটায় হচ্ছে আমার মেয়ের বই খাতা রাখা হবে, আর নিচের তাকগুলোয় যদি আমার কিছু যাবতীয় জিনিসপত্র, ওই জিনিসপত্র মানে ছোট ছোট জিনিসপত্র, অনেক সময় ছোটোখাটো সংসারের অনেক টুকিটাকি জিনিসপত্র লাগে, যেগুলো এই নিচটা ভেবেছি আমি সাজের জিনিস রাখবো। কারণ আমার সাজের জিনিস সবসময় আলমারি খুলে বের করা একটা ব্যাপার। আলমারি খুলে বের করতে না সবসময় ভালো লাগে না, বা আলমারি খুলতে সবসময় ভালো লাগে না। তার জন্য নিচেরটা আমার সাজের জিনিস রাখার জন্য করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হয়েছে আমার ঠাকুরঘরটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে এখানে আমি তোমাদেরকে বলেছিলাম না আমার ঘরে অনেক কিছু কাজ বাকি আছে, অনেক কাজ হবে। তো 2 সপ্তাহ ধরে তিনটে মিস্ত্রি কাজ করেছিল। তিনটে মিস্ত্রি বলতে দুটো ভাই আর একটা কাকু কাজ করেছিল। তো আমার হাজব্যান্ডের অফিসেই আর কি কাকুটাও কাজ করে। তো সেখানে সেই জন্য কাকুদের আমাদের চেনা পরিচিত, আর খুব বিশ্বস্ত লোক। কাকুদের কাছেই চাবি থাকতো, কাকুরা সময় করে এসেই কাজ করতো। আর ঠাকুরঘরটা আমার দারুণ লেগেছে, কি বলবো, বিশ্বাস করো। আমার খুব শখ ছিল আমার মনের মতো একটা ঠাকুরঘর হবে। তো আমার ঠাকুরঘরটা একদম আমার মনের মতো হয়েছে। তো আমার ঘরটা এত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে কি বলবো। ফ্ল্যাটটা জাস্ট একদম পুরো মনটা খুশি হয়ে গেছে যে সারাটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেয়াল আলমারিটা তোমাদের দেখাচ্ছি, আর উপরটা দেখতে পাচ্ছ, উপরেরটা আমি কাঁচ দিতে বলেছিলাম কারণ আমার প্রচুর টেরি আছে, যে টেরিগুলো আমার আলমারিতে ভরা আছে। কারণ আমি যে বাড়িটায় আপাতত এখন আছি, শ্বশুর শাশুড়ি বা আমরা সবাই একসাথেই থাকি আপাতত, এই বাড়িতে আমার রাখার জায়গা নেই বলে সমস্ত আলমারির মধ্যে রাখা থাকে। টেরিগুলো গোছানোর মানে সাজিয়ে রাখার মতো পরিস্থিতি ছিল না। তো ওইখানে ভেবেছি সমস্ত টেরিগুলো ঢুকিয়ে রাখবো, আর দেখতেও দারুণ লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ ভাই কাজ করছে, মানে এই ভাইরা কাজ করেছে 1 সপ্তাহ ধরে, গত 1 সপ্তাহ বলছি 2 সপ্তাহ ধরে কাজ করেছে। আর এইটা হচ্ছে দেয়াল শোকেস মতো হয়েছে। ওই উপরটা দেখতে পাচ্ছ পুরো কাঁচ লাগিয়ে দিয়েছে। আমি বলেছিলাম ওদেরকে, ভাইরা বলেছিল ফাইবার লাগাবে, তো আমি বলেছি না ভাই, ফাইবার লাগিও না, কারণ আমার পুতুলগুলো তাহলে ভিতরে রাখলে দেখতে পাবে না কেউ। তুমি বরং, কারণ ওইটা কাঁচ লাগালে দেখতে সুন্দর লাগবে, কারণ ওর ভিতরে সমস্ত পুতুলগুলো ঢুকিয়ে দেব। আর দেখতে কিন্তু দারুণ লাগবে পুতুলগুলো সাজানোর পরে। ঘরটা একদম মানে কি বলবো, কাঁচের ভিতরে পুতুলগুলো থাকবে সুন্দর করে সাজানো, যে ঢুকবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আজকের আমি ভীষণ খুশি, কারণ কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছ আমি করছি ঝাড়া পোছা, মানে ঘরে অনেক ঝুল। আর আমাদের নারায়ণ পুজো হচ্ছে রবিবার দিন, নারায়ণ পুজো হবে বলতে কিছু জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি, ব্যাগ ভর্তি করে গ্যাস নিয়ে এসেছি, ব্যাগ ভর্তি করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। সেই জিনিসপত্রগুলো কিছু রেখে যাব, কারণ একদিনে তো আর অনেক জিনিসপত্র নিয়ে আসা সম্ভব না। তো কিছু জিনিস নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা সিঁড়ি নিয়ে এসেছি। সিঁড়িটা কিন্তু আমাদের না, নিচে মানে উপরে যারা বাড়িওয়ালা তাদেরই সিঁড়ি, মানে বাড়িওয়ালা বলতে যাদের এই জায়গাতে বাড়ি হয়েছে তাদের কথা বলছি। তারা সেই দিদিভাইদের সিঁড়ি আমি একটু চেয়ে নিয়ে এসেছি, কারণ আমার ঘরটা একটু ঝাড়পোছ করবো বলেই চেয়ে নিয়ে এসেছি। তো আর এদিকে দেখতে পাচ্ছ আমি ঝাড়পোছ করার জন্য সিঁড়ির মধ্যে উঠে পড়ে মেয়ের একটা জামা নিয়ে গেছিলাম, মানে মেয়ের জামাটা একটু ছিঁড়ে গেছিলো, আর হুপটুপগুলো ছিঁড়ে গেছিলো, মেয়ের জামাটা নিয়েছিলাম। জামাটা নিয়ে সমস্ত মুছে, কলিং নিয়ে যাইনি, কাঁচের মধ্যে কলিং দিয়ে মুছলে না দারুণ লাগতো, কিন্তু আমি ওই তাড়াহুড়ো করে কলিংটা নেওয়া হয়নি। কলিংটা নেক্সট যেদিন যাব সেদিন নিয়ে যাব। আর আপাতত আজকের একটু উপরে ঝাড়পোছ করে নিই। তো কাঁচের ভিতরে সমস্তটা মুছে একদম ঝাড়পোছ করে নিচ্ছি। আর দেয়ালগুলো সাদা, তো উপরটা সাদা রং করা, আর ধুলোটা এত পরিমাণে পড়েছে
জাস্ট ঘরে যেহেতু কাজ হয়েছে, মানে বুঝতে পারছো, হচ্ছে ঘরে কাজ হলে ঘর তো ধুলো হবে, প্রচুর ধুলো, যত আর এত ধুলো আমি হাঁচো করতে করতে জাস্ট কি বলবো, হাঁচো হচ্ছে, এত নাকে মুখে ধুলো ঢুকে যাচ্ছে, তার মধ্যে পাখা বন্ধ, ঘেমে চান হয়ে যাচ্ছি, কি অবস্থা যে আমার হচ্ছে তোমাদেরকে কি বলবো। কিন্তু তারপরেও আমার আনন্দ। কালকে আমি গেছিলাম সল্টলেক ডাক্তার দেখাতে, ডাক্তার কিন্তু আমাকে একটু রেস্ট নিতে বলেছে, যেহেতু আমি একটু শরীরটা আমার ভীষণ খারাপ, তার জন্য আমাকে বলেছে একটু মেডিসিন খেতে হবে, তার সাথে একটু রেস্ট নিতে হবে। কিন্তু আমার আর হয় না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম একটু বেলা করে, যেহেতু কালকের বৃষ্টি ওয়েদার ছিল, ওয়েদার ছিল বলে আমি না খুব জোর ঘুমিয়ে পড়েছি, মানে এমন ঘুমিয়েছি 11:30 না 12টায় ঘুমিয়েছি, 12টায় ঘুমিয়েছি, একদম সকাল 7:30টায় ঘুম ভেঙেছে, মানে সুন্দর ঘুমটা হয়েছে বলতে পারো। আর যেহেতু গরমে কদিন একদম ঘুম হচ্ছিল না, এত গরম ঘুমোতে পারছিলাম না। তারপর ওই বাড়িতে রান্না করেছি, মাছ নিয়ে এসেছি, বাজার দিয়ে মাছ নিয়ে এসে রান্না করেছি, ফ্রিজে বোতল ভরে এসেছি, তারপরে মেয়েটাকে খাইয়ে দাইয়ে এসেছি, স্নান করিয়ে দিয়ে এসেছি। আর আমি আর তোমার দাদাভাই এই বাড়িতে চলে এসেছিলাম, দাদাভাই সব জিনিসপত্রগুলো কিছু দিয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার কাজ এখনও হয়নি, মোটামুটি ভাইটা কাজ করছে। বলল আমাকে দিদি বলল দিদি কালকের হয়তো কাজটা তোমার কিছু হলে কমপ্লিট হয়ে যাবে, মানে আজকের হয়ে গেছে, আজকে দরজার একটা পাচ্ছে না, ওটা কি বলে আমি ঠিক ভুলে যাচ্ছি, লকের চাপির মতো, তো ওটা পাচ্ছে না, ওটার জন্য কালকেরে লাগবে। তো আমি তার জন্য বললাম ভাই কালকে সকালে তাহলে তুমি লাগিয়ে দিও, আজকে যখন পাচ্ছ না কালকে, বললো ঠিক আছে কাল সকালে লাগিয়ে দেবো। আর আমাদের ঘরে কিন্তু নারায়ণ পুজো করব রবিবার দিনকে, যার জন্য রবিবার দিন নারায়ণ পুজো করব বলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর খাটটা ঢোকাবো না, কারণ খাট ঢোকানোর ইচ্ছে ছিল, খাট বলেছিল 15-16 তারিখ দিয়ে দেবে, কিন্তু আমি বললাম যে খাটটা ঢুকালে জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাবে, কারণ সবাইকে বলা হয়েছে নারায়ণ পুজোয়, অনেক লোক বলা হয়েছে, প্রায় 70-80 জনকে বলা হয়ে গেছে। এবার তারা এসে বসবে, যেহেতু আমার একটাই রুমের ফ্ল্যাট, তার মধ্যে আমি নিচের দিদিভাই, মানে যাদের জায়গাতে বাড়ি হয়েছে, কথাটা যাদের জায়গাতে ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই নিচের দিদিভাই আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে বনু বলে। দিদিভাই বলল তুমি চিন্তা করো না, আমাদের নিচে 2টো ঘর আছে, ঘরগুলোয় সবাইকে বসাবে, খাবার দাবার সবাইকে খাওয়াবে, এখানেই সব কিছু করবে। আর আমি বলেছি দিদিভাইকে, দিদিভাই তুমি কিন্তু আমার সাথে থেকো, আমি কিন্তু একা সব কিছু সামলাতে পারবো না। আর দিদিভাই আমাকে বনু বলে ডাকে, দিদিভাইটা সত্যি খুবই ভালো। আর প্রথম দিন আমাকে এতটা ভালোবেসেছে যে আমি সত্যি কথা বলতে আমি জানি না আমি কতটা ভালোবাসা দিতে পেরেছি দিদিভাইটাকে। তো দিদিভাইটা আমাকে ভীষণ ভালোবাসা। এই যে আমি বেশি দিন যাইনি ফ্ল্যাটে, মনে হয় হার্ডলি 5-7 বার গেছি, তার মধ্যে আমি 3 দিন কথা বলেছি। প্রথম দিন কথা সেরকমভাবে বলিনি, তারপরে যখন আমি কথা বললাম, দিদিভাই বলে ডাকলাম, তখন আমাকে এতটা আপন করে নিয়েছে আর এত ভালোবেসেছে। এখন গেলে তো দিদিভাই শুধু বলবে তুমি যখনই আসবে আমার ঘরে আগে খাওয়া দাওয়া করবে, তারপর যাবে, এই গরমের মধ্যে যাবে না। আর গেলে সত্যি কথা বলতে যখন আমি এই রোদ্দুর থেকে ফ্ল্যাটে যাই, দিদিভাইটা এত ভালো, আমাকে শরবত করে দেয়, কখনো চা করে বলে চা খেয়ে যাও, কখনো বলে দিদিভাই বলে না ভাত রান্না হয়ে গেছে তুমি এক্ষুনি খেয়ে যাও, মানে বনু তুমি না খেয়ে যেও না, এই গরমের মধ্যে কোনো কষ্ট হচ্ছে না তো বনু তোমার, এসে তাড়াতাড়ি করে ঠান্ডা জল দেয়, মানে ভীষণ ভালোবাসে। আমার যে এতটা কেয়ার করে, আমার নিজের দিদিভাই না হয়েও আমার নিজে বলে না রক্তের সম্পর্ক হলে কখনো সে কখনো রক্তের সম্পর্কই শুধু আপন হয় না, এটা কিন্তু ভুল ধারণা, রক্তের সম্পর্ক না হলেও মানুষ আপন হয়, তোমার ব্যবহারে তোমাকে মানুষ ভালোবাসবে, এমনি তোমাকে ভালোবাসবে না। আমি জানি না আমি দিদিভাইকে কতটা ভালোবাসতে পেরেছি, কিন্তু দিদিভাইটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এই কদিনের মধ্যে। তো যাই হোক, এই যে আমার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রান্নাঘর, মানে রান্নাঘরটা এত সুন্দর করে, মানে ঝুল যত পড়েছিল, ঝুলকে বললাম দেখ আমার ঘরে কোনো ঝুল থাকা চলবে না, আমি এত সুন্দর, মানে এত কষ্ট করে যতই হোক আমার হাতের যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর আমি নিজেকে বলছি পাপিয়া স্ট্রং থাকো, যতই কষ্ট হোক না কেন তোমাকে কিন্তু কাজগুলো সেরে নিতেই হবে। নিজে আমার কোমর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কালকের মানে রাত্রেবেলা অ্যান্টিবায়োটিক খেয়ে তার
তারপরে আমি ঘুমিয়েছি, মানে হাত যন্ত্রণা, কোমর যন্ত্রণা, হাত ফুলে যায় এরকম অবস্থা। এই যে দেখতে পাচ্ছ আমার গ্যাস, নতুন গ্যাস, আর হচ্ছে এই যে সমস্ত বোতলগুলো ফেলে দেবো, কারণ এই বোতলগুলো আমি জল খাবো না। এইসব বোতলগুলো ভাইরা নিয়ে এসেছিলো বা ফ্ল্যাটে ছিল, আমি সব ফেলে দেবো। ওরা জল টল খেয়েছে, ফেলে দিয়ে আমি নতুন বোতল নিয়ে আসবো। তার এই ভিতরে এত ধুলো, মানে ভিতরে তো সব কাজ হয়েছে, এত ধুলো, সব মুছে নিলাম ভিতর টিতর। আর আমার এত কষ্ট হচ্ছে, আমি নিজেকে বোঝাচ্ছি, বারবার নিজেকে নিজে বোঝাচ্ছি, পাপিয়া স্ট্রং থাকো, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কিন্তু হবে না, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে না, এত তাড়াতাড়ি অসুস্থ করলে হবে না। যতই শরীর খারাপ হোক, শরীর খারাপকে তোমাকে বলতে হবে না শরীর খারাপ কিসের, শরীর খারাপ কোনো কিছু না, শরীর খারাপ বলে কিছু হয় না, শরীর খারাপ হতেই নেই। নিজেকে স্ট্রং থাকতে হবে। শরীর খারাপ, ব্যথা বেদনা সবারই থাকে, এত ভেঙে পড়লে হবে নাকি? কাজ করতেই হবে, কাজ করতেই হবে। নিজেকে বোঝাচ্ছি আর কাজ করেই যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। আর এত মানে কি বলবো, মাঝে মাঝে হাতটা এত যন্ত্রণা করছে, ভাবছি কি যে হাতগুলো কি করব, মুঠোও করতে পারছি না, কিন্তু তারপরেও মনের জোরে সমস্ত কাজ করেছি। আর 14 বার করে সিঁড়িটাকে সরাচ্ছি আর ঝাড়ছি, সরাচ্ছি আর ঝাড়ছি। মানে ফ্ল্যাটটাকে আমি পুরো ঝকঝকে তকতকে না করে ছাড়বো না, ভেবেই নিয়েছি যত যা ময়লা থাকবে ফ্ল্যাট থেকে দূর করব। কারণ আমার পুজো হবে, ঘরে যদি ধুলোবালি থাকে কেমন দেখাবে, বিচ্ছিরি দেখাবে। আর আমার যতই হোক, তোমরা যতই যাই বলো, আর আমি ইদানিং এত মোটু হয়ে যাচ্ছি কেন রে বাবা, এত মোটু হয়ে যাচ্ছি? এত তো খাই দেয়, আমি তো সারাদিন খাই দেয়, শুয়েও থাকি না বা বসেও থাকি না, কত কাজ করি। এই সংসারের কাজ করে আবার চলে যাই ফ্ল্যাটে, গিয়ে সেখানেও কাজ করি, কোনো দিন বসে শুয়ে খাই না, তারপরেও আমি মোটা হয়ে যাচ্ছি। এবার বলতে পারো ডায়েট করো, আমি ডায়েট করলে আর দেখতে হবে না আমাকে। এমনি আমার সারাদিন পরে সেই 3টের সময় খাই, কোনো দিন 2টোর সময় খাই, সকালবেলা জলখাবারই খাওয়ার সময় পাই না। তারপরে আর ডায়েটিং করার কোনো প্রয়োজনই হবে না। দেখতে পাচ্ছ কাজের ঠেলায় আমি এখনও সকাল থেকে দাঁতে একটা বিস্কুট পর্যন্ত কাটিনি। এখন বাজে প্রায় 2:30 বাজে। ভাবতে পারছো দিদিভাই, নিচের যে দিদিভাইটা বললাম তোমাকে, যে যাদের বাড়িতে জায়গাতে বাড়ি হয়েছে, সেই দিদিভাই আমাকে 2বার এসছে, চা বিস্কুট আমাকে বলছে বনু শরবত করে দেবো, ভাত খেয়ে নাও আগে। আমি বলছি না দিদিভাই, আমার গায়ে সারা গায়ে ধুলো বালি ভর্তি, তুমি এখন আমাকে খেতে ডেকো না, আমি খাবো না, আমি যাওয়ার সময় একটু চা খাবো, খেয়ে চলে যাব, তুমি আমাকে একটু চা দিতে পারো। তো বললো দিদিভাই, বললো তাহলে ঠিক আছে বনু একটু জল খাও। তো দিদিভাই আমাকে একটা ঠান্ডা জলের বোতল দিয়ে গেছে। তো আমি বললাম না, এত ঠান্ডাটা খাবো না, একটু পরে খাবো, কারণ এত ঠান্ডাটা খেলে আমার আবার ঠান্ডা জল খেলেই ঠান্ডা লেগে যায়, গলা ফলা বসে একাকার হয়ে যায়। আর আমাকে দেখতে পাচ্ছ পুরো কি অবস্থা, মানে পুরো কাক হয়ে গেছি, মানে সারা গা ঘেমে চ্যাপ করছে, আর মুখ চোখ মানে নাকের মধ্যে ধুলোগুলো এমন ঢুকে গেছে, মাঝে মাঝে হাঁচতে হচ্ছে, আর এত কষ্ট হচ্ছে না, মাঝে মাঝে ভাবছি। তাও বলছি কষ্ট কিসের, নতুন ফ্ল্যাটে কাজ করতে হবে না, কাজ করবে না, জামার রুমাল নিয়ে আসিনি, কি করব, জামা তুলে মুছে নিচ্ছি মুখটা। তোমরা কিন্তু আবার উল্টোপাল্টা কেউ কমেন্টস করো না যে বৌদি জামা তুলে মুছে নিলে কেন, কারণ রুমাল আনিনি, কারণ ঘরে নতুন ঘরে এখনও কিছু ঢোকানো হয়নি, আর কিছু এক ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছি। তো যে ভাই কাজ করছে, মানে মিস্ত্রি যে ভাইগুলো কাজ করছে, তারা বললো দিদিভাই আজকের তুমি জিনিসপত্র কিছু বের করো না, কারণ আজকের রেখে দাও, আজকের আমাদের কাজ শেষ হয়ে যাবে, কালকের একটু বাকি আছে হয়ে যাবে, তুমি কালকের এসে ঘরদোর মুছে নিও, আজকে শুধু ঝাড়পোছ করে নাও। তো বন্ধুরা সারা ঘর ঝেড়েছি, সারা ঘর, বারান্দা, ঠাকুরঘর সব মুছেছি, ঝেড়েছি, আর যত বোতল ছিল সব ফেলে দিয়েছি। আর চুলগুলো দেখতে পাচ্ছ বারবার খুলে যাচ্ছে চুলগুলোকে বলছি এখন কেন খুলে যাচ্ছিস, যখন আমি শাড়ি টাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে বেরোবো তখন খুলে গেলে তো ভালোই লাগে, আর তখন একটু চোখে মুখে পড়লে দেখতে বেশ নায়িকা নায়িকা মনে হয়। তো এখন কেন পড়ছিস, এখন তো আমি কাজ করছি, বগের মতো হয়ে গেছে আমার চেহারাটা, তো এখন কেন পড়ছিস, এখন কে দেখবে, এখন কেউ দেখার মতো কেউ অবস্থা নেই, একদম পুরো কাক হয়ে গেছি আমি, এখন পরে কোনো লাভটা নেই, নিজেকেই বলছি। আর আমি তো একদম চুলের যত্ন করি না, বিশ্বাস করো, চুলগুলোকে আর সারাক্ষণ এরকম সারা সপ্তাহে এরকম টঙের মাথায় তুলে রেখে দিই, আর 2-3 দিন অন্তর তো আঁচড়াইও না ঠিকঠাক, আঁচড়াই, কারণ আমার সত্যি কথা বলতে যত্ন করার মতো সময় হয় না, মেয়েকে পড়ানো, সংসারের কাজ, সারা দুনিয়ার কাজ করতে করতে আমার ওই চুলের যত্ন করা আর মুখের যত্ন করা আর নখের যত্ন করা আমার আর হয় না। সারাদিন কাজ করতে করতেই আর আমার তারপরে সন্ধেবেলা আমার মেয়েকে পড়তে বসানোর থাকে 9টা 9:30 অবধি।
তখন আর আমার নিজের দিকে দেখার মতো সময় থাকে না। তখন আমি মেয়েকে 9:30 অবধি পড়িয়ে নিয়ে 6টা থেকে আমি তারপর আবার তোমার দাদাভাইরা আসে খেতে দিই। সব খাওয়া দাওয়া করে 10:30 মানে 11:30 বেজে যায়। তখন আর নিজের কি যত্ন করব, তখন ভাবি কখন ঘুমোবো, এটাই ভাবি। তো আজকে আবার লাস্ট ফিনিশিং তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার এখানে দেয়াল শোকেস হয়েছে, আর এই যে দেয়াল আলমারিটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেয়াল আলমারি হয়েছে, আর এই দিকটায় হবে টিভির এটা, এই যে টিভি তোমাদের দেখিয়ে দিলাম, টিভিটা দাঁড় করানো হয়েছে, টিভি নিয়ে চলে এসেছি। আর এই যে গ্যাস, উপরে গ্যাসও নিয়ে চলে এসেছি, গ্যাস নিয়েছে। আর এই যে ঠাকুর ঘরটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আবার লাস্ট একবার দেখালাম ঠাকুর ঘরটা কেমন হয়েছে বা ঘরটা কেমন সাজানো হয়েছে। এখনও সাজানো কমপ্লিট হয়নি, মোটামুটি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি হয়ে গেছি পুরো কাগের মতো। এবার দিদিভাইয়ের ঘরে চা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।